আসসালামু আলাইকুম সবাইকে। ইকুয়েডরের চিম্বারাজো আগ্নেয়গিরির পাদদেশে এমন একটা সুন্দর গ্রাম রয়েছে, যার একদিকে রয়েছে শুভ্র ধূসর রঙের বরফের পাহাড়, আরেকদিকে রয়েছে সবুজে ঘেরা পাহাড়। এরই মাঝখানে একটি জাতি গোষ্ঠী বসবাস করে। তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান নেই বললেই চলে। তাদের ভিতরে একটি অন্ধবিশ্বাস রয়েছে। এই গ্রামের এই পাহাড়ের একটি গুহায় সুপাই নামের একটি মৃত্যু দেবতা বসবাস করে। সেই গুহায় কেউ যদি একবার প্রবেশ করে তাহলে ওই মৃত্যু দেবতা পুরো গ্রামবাসীকে ধ্বংস করে দেবে। এই ভয়ে কেউ ওই গুহার ভিতরে যায় না। তাদের ভিতরে এত অন্ধবিশ্বাস ঢুকে গিয়েছে যে জোয়েল ও ক্যান্ডিস দম্পতি তাদের ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য চলে আসে। এরকম একটি দিনে ক্যান্ডিস ও জোয়েল সেই গ্রামের বিভিন্ন মানুষদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তর করছিল। অপর প্রান্তে তাদের একমাত্র ছেলে এলিয়ট রাউল ও টমাস নামের সেই গ্রামের দুজন বাচ্চার সাথে তার প্লেন নিয়ে খেলছিল। হঠাৎ এলিয়টের প্লেন ওই গুহার মধ্যে চলে যায়, যে গুহায় সুপাই নামের সেই মৃত্যু দেবতা বসবাস করে। আসলে ইসলাম ধর্মে এরকম মৃত্যু দেবতা বলতে কিছুই নেই, সেখানে খারাপ জিন থাকতে পারে। তখন রাউল ও টমাস তাকে নিষেধ করে ওই গুহার মধ্যে না যেতে, কারণ গ্রামবাসীদের কড়া নিষেধ, এই গুহায় মৃত্যুর দেবতা বসবাস করে। কিন্তু এলিয়ট তাদের কোনো কথা না শুনে সে সোজা ওই গুহার সামনে চলে যায়। সে গুহার সামনে সে দেখতে পায় চারিদিকে নিস্তব্ধ এবং ভেতরে ঘন কালো অন্ধকার। তবু সে সাহস করে সে গুহার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে। সে যখন ভেতরে প্রবেশ করে তখন দেখে গুহার মাঝখানে কিছু কিছু জায়গায় সূর্যের আলো প্রবেশ করেছে ছিদ্র দিয়ে এবং চারিদিকে নিস্তব্ধ। সে একটু একটু করে হাঁটতে হাঁটতে হঠাৎ তার পায়ে প্লেনটি চাপা পড়ে। সে সেই প্লেনটি হাত দিয়ে তুলতেই যাবে, তখনই কেউ তার হাত চেপে ধরে। তখন সে ভয়ে এক দৌড়ে ছোটার চেষ্টা করলে তার হাত থেকে তার দাদার প্রিয় ঘড়িটি খুলে পড়ে যায়। সে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে সেই গুহা থেকে বেরিয়ে আসে। এদিকে সূর্য প্রায় ডুবতে শুরু করেছে। তখন ক্যান্ডিস ও জোয়েল লক্ষ্য করে তাদের সন্তান অনেকক্ষণ যাবৎ খেলতে গিয়েছে, এখন সূর্য প্রায় ডুবতে শুরু করেছে, তবু তার আসার নামে কোনো খোঁজ নেই। তখনই তারা দেখতে পায় এলিয়ট, রাউল ও টমাস দৌড়াতে দৌড়াতে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে ক্যান্ডিস ও জোয়েল নিশ্চিন্ত হয়, কিন্তু ক্যান্ডিস লক্ষ্য করে পাহাড়ের উপরে একজন লোক দাঁড়িয়ে তাদেরকে এক দৃষ্টিতে দেখছে। তবে সেটা কে সেই মুহূর্তে জানে না। তবে আমরা জানি এই লোকটি হলো একটি শামান। তো আজকে যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তাদের উপলক্ষে ক্যান্ডিস ও জোয়েল একটি পার্টির আয়োজন করে। সেখানে গ্রামবাসীর সবাই উপস্থিত হলে এলিয়ট রাউল ও টমাসকে নিয়ে একটি স্কুল ঘরে প্রবেশ করে গেম খেলার জন্য। এলিয়ট যখন গেম খেলছিল, এক পর্যায়ে রাউল ও টমাসের পিতামাতা এসে তাকে ডাক দেয় বাসায় যাওয়ার জন্য। তখন রাউল ও টমাসকে এলিয়ট বিদায় জানায় এবং তাদেরকে নিষেধ করে আজকের ঘটনাটা তাদের পিতামাতা এমনকি কাউকেই যেন না জানায়। রাউল ও টমাস তার কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপর এলিয়ট আবার গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে এলিয়ট লক্ষ্য করে স্কুলের সামনের টিউবওয়েল থেকে টোপে টোপে সমানে পানি পড়ছে। সে খেয়াল করে তাকাতেই তার সামনে দিয়ে একটি অবয়ব ছুটে চলে যায় এবং টিউবওয়েলের পানি পড়া বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ক্যান্ডিস এসে হাজির হয় এবং সে একটু চমকে ওঠে। ক্যান্ডিস তাকে জিজ্ঞেস করলে সে বলে সে এমনিতেই তাকে দেখে একটু চমকে উঠেছে। সে তার শারীরিক অবস্থা দেখার চেষ্টা করলে লক্ষ্য করে তার হাতে তার দাদার দেওয়া ঘড়িটি নেই। সে জিজ্ঞেস করে ঘড়িটি কোথায়। এলিয়ট মিথ্যে বলে সে সেটা বাসায় ফেলে এসেছে। সেখানে এলিয়টের বোরিং লাগলে সে তার মাকে বলে সে এখনই বাসায় চলে যেতে চায়। ক্যান্ডিস তাকে বলে আর কিছুক্ষণ পরই তাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তখন সবাই মিলে বাসায় একসাথে ফিরতে পারবে। কিন্তু এলিয়ট জানায় সে একাই বাসায় যেতে পারবে। সে তার মায়ের কাছ থেকেও অনুমতি নিয়ে অন্ধকারের মধ্যে হাঁটতে থাকে বাসার উদ্দেশ্যে। সে যখন ওই পাহাড়ের কাছাকাছি চলে আসে তখন সে অনুভব করে ওই পাহাড়টি তাকে কেমন জানি আকর্ষণ করছে। সে একটু চিন্তা ভাবনা করে সে আবার ওই পাহাড়ের গুহার সামনে এসে দাঁড়ায়। সে চিন্তা করে যে করেই হোক তার দাদার ঘড়িটি উদ্ধার করতে হবে, তাহলে তার মা যদি জানতে পারে তার ঘড়িটি সে হারিয়ে ফেলেছে এতে তার সমস্যা হতে পারে। সে অন্ধকারের মধ্যে টর্চ নিয়ে গুহার ভেতরে প্রবেশ করে। তখন সে কালো জাদুর বেশ কিছু উপকরণ দেখতে পায় এবং সেখানে অদ্ভুত একটি পুতুল দেখতে পায়। তারপর সে আরও ভিতরে আগাতেই সে বেশ কিছু বিচ্ছু দেখতে পায় এবং সেটা দেখে ভয়ে পিছিয়ে যেতেই তার পা মুচড়ে সেখানে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে ক্যান্ডিস এলিয়টের ঘরে গিয়ে চেক করে দেখে এলিয়ট কোথাও নেই, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। সে সোজা রাউলের বাসায় যায় এবং জিজ্ঞেস করে সে
এলিয়টকে দেখেছে কিনা, কিন্তু রাহুল জানায় সে তাকে দেখেনি। তখন তাদের কথা শুনে রাহুলের মা রোজা বের হয়ে আসে এবং রোজা জানতে পারে এলিয়টকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রাহুলের মা রোজা কোনোভাবে জানতে পারে গতকালকে এলিয়ট ওই নিষিদ্ধ গুহার ভিতরে গিয়েছিল। সে এই বিষয়টা ক্যান্ডিসকে বলতে বললে সে জানায় সে এখনও ক্যান্ডিসকে বলেনি। তখন ক্যান্ডিস জানতে চায় আসলে ঘটনাটা কি। তখন রাহুল সব কিছু খুলে বলে গতকাল এলিয়ট খেলতে খেলতে তার পেলেনটি ওই গুহার মধ্যে পড়ে যায়। তারা তাকে নিষেধ করেছিল ওই গুহার ভেতরে না প্রবেশ করতে, কিন্তু এলিয়ট তাদের কোনো কথা না শুনে ওই গুহার ভিতরে প্রবেশ করে তার বিমানটি নিয়ে আসে। এই কথা শুনে ক্যান্ডিস এক মুহূর্ত দেরি না করে ওই গুহার সামনে হাজির হয়। তারপর সে অন্ধকার গুহার সামনে দাঁড়িয়ে এলিয়টের নাম ধরে ডাকতে থাকে। তখনই সেখানে ওই সামানটি হাজির হয়। তখন সামানটি বলে তার সন্তান এখানে নেই, সে তাকে তার পিছে পিছে আসতে বলে। ক্যান্ডিস আর কোনো কিছু না ভেবে সামানটির পিছু পিছু তার বাড়িতে চলে যায়। সে বাড়িতে ঢুকতেই বেশ কিছু মূর্তি দেখতে পায় এবং সেটা দেখে তার ভেতরে সন্দেহ হয় এই সামানটি নিশ্চয়ই কোনো কালো জাদু করে। তার ভেতরে সামানটির ব্যাপারে নেগেটিভ প্রভাব পড়ে। তারপর ভেতরে ঢুকেই দেখে এলিয়ট একটি জায়গায় ঘুমিয়ে রয়েছে। সে তাকে জাগাতে গেলে সামানটি তাকে নিষেধ করে। সে তাকে বলে সে একটি বিশেষ স্যুপ খাইয়ে তাকে ঘুমিয়ে রেখেছে। তারপর সে বিস্তারিত বলে সে যখন একটি কাজের জন্য ওই গুহার ভেতরে যায় তখন সে এলিয়টকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে তারপর এলিয়টকে নিয়ে তার বাসায় চলে আসে এবং তাকে চিকিৎসা করতে থাকে। ক্যান্ডিস তাড়াহুড়া করলে সামানটি তাকে নিষেধ করে, কারণ সে তার আত্মা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছে, তার আত্মা নিরাপদ কিনা। কিন্তু ক্যান্ডিস কোনো কথা না বলে তার ছেলেকে নিয়ে বেরিয়ে আসে। এদিকে ক্যান্ডিসের হাজব্যান্ড জোয়েল চার্চের সামনে দাঁড়িয়ে তার জন্য এবং তার সন্তানের জন্য অপেক্ষা করছে, কারণ আর কিছুক্ষণ পরেই তাদের উপাসনা শুরু হবে। সে এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে সময় পেরিয়ে যাচ্ছে, তাই সে বাধ্য হয়ে গ্রামের সবার সাথে চার্চের ভেতরে প্রবেশ করে। এদিকে ক্যান্ডিস যখন এলিয়টকে নিয়ে চার্চের খুব কাছাকাছি চলে আসে তখন সেখানের একটি বয়স্ক মহিলার সাথে দেখা হয় যার নাম ইন্টি। ইন্টি তাকে খোঁড়া অবস্থায় হাঁটতে দেখে তার লাঠিটি দিয়ে তাকে সাহায্য করে। তারপর তার কাছাকাছি এসে সে কেমন জানি একটু অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে বারবার বলতে থাকে চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, কিন্তু ক্যান্ডিস এবং এলিয়ট তার কোনো কথাই বুঝতে পারে না। এদিকে তাদের চার্চে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে বলে ক্যান্ডিস এলিয়টকে নিয়ে তাড়াতাড়ি চার্চে চলে যায়। সে চার্চের সামনে এসে এলিয়টকে বোঝায় যে তাদের দেরির কারণ ফাদার জানতে চাইলে সে যেন বলে সে অসুস্থ হওয়ার কারণে দেরি হয়েছে। তারপর ক্যান্ডিস এলিয়টকে নিয়ে চার্চের ভেতরে প্রবেশ করে। চার্চের ফাদার এলিয়টকে দেখেই বিভিন্ন ধর্মীয় প্রশ্ন করতে শুরু করে। তখন ক্যান্ডিস হঠাৎ করে লক্ষ্য করে সেই চার্চের ভিতরে একটি বিচ্ছু ঘোরাফেরা করছে এবং তার সন্তান তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। একটু পর সে বুঝতে পারে এটা তার ভ্রম ছিল। এরপর প্রার্থনা শেষ হলে ক্যান্ডিস একটু চিন্তিত হয়ে বেরিয়ে আসে। তখন ফাদার তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু সে ফাদারের কাছে ঘটনাটি এড়িয়ে যায়। পরের দিন সকালে গ্রামবাসীরা ঝর্ণার পানিতে একটি লাশ ভেসে আসতে দেখে। গ্রামবাসীরা তাড়াতাড়ি সেই লাশটি তুলে দেখে এটি আর কারো নয়, এটা এন্টির লাশ। এই ঘটনাটি সবার ভিতরে জানাজানি হলে ক্যান্ডিস তার পরিবারকে নিয়ে এন্টির ফেনোরেলে যোগদান করে। সেদিন রাতে হঠাৎ মাঝরাতে ক্যান্ডিসের ঘুম ভেঙে যায়। সে তার ছেলের ঘরে এসে দেখে কোথাও তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে টর্চ নিয়ে বাইরে বের হয়ে দেখে তার ছেলে অদ্ভুত ভঙ্গিমায় একটি জায়গায় পড়ে আছে। সে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সাথে সাথে জোয়েলকে ডাকতে শুরু করে। জোয়েল তাড়াতাড়ি তার ছেলেকে নিয়ে বাথরুমে চলে আসে এবং তার শরীর প্রচণ্ড আকারে ফ্রিজিং হয়ে আছে। ক্যান্ডিস গরম পানি ছাড়তেই দেখে সেখান থেকে রক্তের মতো কিছু পানি বের হচ্ছে এবং সেখান থেকে চুল বেরিয়ে আসছে। তার ভেতর থেকে একটি ভয়ানক শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে তার শরীরের ভেতরে অন্য একটি এন্টিটি কথা বলছে। তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ এলিয়ট থেমে যায়। তারপর সবকিছু তার কাছে স্বাভাবিক লাগে। এলিয়টকে পরিষ্কার করে তার বিছানায় ঘুমানোর জন্য শুয়ে দেওয়া হয়। পরের দিন সকালে ক্যান্ডিস যখন কিছু কাপড় শুকাতে দেয় তখন হঠাৎ তার বাড়ির সামনে সেই মূর্তি দেখতে পায় যেই মূর্তিগুলো সামানের বাসায় ছিল। সে হাতে নিয়ে বুঝতে পারে তার ছেলের সাথে সামানটি নিশ্চয়ই খারাপ কিছু করেছে। সে প্রচণ্ড রাগে মূর্তিটি নিয়ে সামানের বাসায় যায়, কিন্তু সামানকে ডাকার পরও কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। তাই সে ঘরের একটি ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে কেউ আছে কিনা। তখন সে দেখতে পায় ওই সামানটি মাঝখানে একটি মহিলাকে রেখে
অদ্ভুত এক ধরনের পোশাক পরে এক অদ্ভুত রিচুয়াল করছে এবং তার হাতে একটি গিনিপিগ, যে গিনিপিগটা এই পাহাড়ি অঞ্চলে খুব বেশি পাওয়া যায়। সে গিনিপিগটি নিয়ে সেই মহিলার পাশ দিয়ে ঘুরছে এবং একটা পর্যায়ে সেই গিনিপিগকে চাপ দিয়ে হত্যা করে, আর সাথে সাথে সেখানের মোমবাতি নিভে যায়। এটা দেখা মাত্রই ক্যান্ডিস চমকে ওঠে এবং সামানটি বুঝতে পারে উপরে কেউ আছে। ক্যান্ডিস তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসতেই সামানটির একটি শিষ্য তাকে দেখে ফেলে এবং তার কাছে জানতে চায় সে এখানে কি করছে। ক্যান্ডিস তাকে মূর্তিটি দেখিয়ে বলে এটা আসলে কি এবং কেন তার বাড়ির পাশে পাওয়া গেল। সে জানতে চায় তার ছেলের সাথে কি করা হয়েছে। সে প্রচণ্ড রাগে মূর্তিটি সেখানে একটি পাথরের পর আছাড় দিয়ে ভেঙে ফেলে। শিশুটি বলে তোমার এখানে থাকা উচিত নয়। সে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ক্যান্ডিস যখন রাগ করে রোজার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন পিছু থেকে রোজা তাকে ডাক দেয় এবং তাকে প্রশ্ন করে সে ঠিক আছে কিনা। ক্যান্ডিস উত্তরে বলে সে ঠিক আছে, কিন্তু ক্যান্ডিস তার হাতে লাঠিটি দেখে একটু অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। রোজা তার অদ্ভুতভাবে তাকানো দেখে বলে এটা সে চার্চের পাশ থেকে পেয়েছে, সেটা নিয়ে এসেছে এন্টির কবরে দেওয়ার জন্য। ক্যান্ডিস তার কথা শুনে খুশি হয়। তখন রোজা ক্যান্ডিসকে বলে তুমি মিথ্যে বলছো, তুমি ঠিক নেই। ধীরে ধীরে তোমার ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে। তাই সে অনুরোধ করে তার ছেলেকে ফাদারকে দেখানোর জন্য, যেন ফাদার কোনো ট্রিটমেন্ট করতে পারে। তার কথা শুনে ক্যান্ডিস খুশি হয় এবং তাকে আশ্বস্ত করে সে নিশ্চয়ই ফাদারকে তার ছেলের ব্যাপারে বলবে। তারপর ক্যান্ডিস সোজা বাসায় ফিরে আসে এবং তার হাজব্যান্ডকে জানায় ওই সামানটি নিশ্চয়ই তার সন্তানের সাথে কিছু একটা করেছে, যার কারণে তার ছেলে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু জোয়েল জানায় এতে তাদের কোনো হাত নেই, এটা সম্পূর্ণ তার ভুল ধারণা। সে বোঝায় তার ছেলে এমনিতেই অসুস্থ হয়েছে, তবে শীঘ্রই সে সুস্থ হয়ে যাবে। সে তার স্ত্রীকে নিয়ে তার সন্তানের সামনে প্রার্থনা করতে শুরু করে। তারা যখন প্রার্থনা শেষ করে তখনই ইলিয়ট রক্তবমি করে। ক্যান্ডিস তার মুখে একটি কাপড় দেয়। তার যখন রক্তবমি করা শেষ হয় তখন ক্যান্ডিস সেই কাপড়ের মধ্যে দেখতে পায় তার ছেলের একটি দাঁত এবং সেই রক্তের সাথে বিভিন্ন গাছের লতাপাতা। সে আরও চিন্তার মধ্যে পড়ে যায়। রাতের বেলায় তারা সবাই যখন একসাথে খাবার টেবিলে বসে তারা তিনজন হাত ধরে ঈশ্বরের কাছে চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে। এর মধ্যেই ক্যান্ডিস হঠাৎ চোখ খুলে দেখতে পায় তার প্লেটের মধ্যে একটি গিনিপিগ পড়ে আছে। সে দেখে চমকে ওঠে। সে তার স্বামী এবং সন্তানের দিকে তাকাতেই দেখে তারা চোখ বন্ধ করে প্রার্থনা করেই যাচ্ছে। একটু পর ইলিয়ট তার দিকে তাকায় ভয়ানকভাবে এবং তার চোখ দিয়ে কালো রক্ত বের হয় এবং গাল থেকে একটি বিচ্ছু বেরিয়ে আসে। সেটা দেখে ক্যান্ডিস ভয়ে চমকে ওঠে। তার চমকে ওঠা দেখে জোয়েল প্রার্থনা থামিয়ে তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ততক্ষণে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। সে পরিবারের কারোর সাথে তেমন একটা কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর ক্যান্ডিস ফাদারের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। সব কথা শোনার পর ফাদার তাকে বলে এটা নিশ্চয়ই কোনো ভাইরাস জনিত কারণে তার দাঁত খুলে গেছে, নয়তো ওই সামানটি যেই স্যুপ খাইয়েছে সেটা অনেক হার্ড ছিল, যেটা সে সহ্য করতে না পেরে তার ভেতরে রিয়াকশন দেখা দিয়েছে। কিন্তু ক্যান্ডিস বলে এটা সম্পূর্ণ ব্যতিক্রম লাগছে তার কাছে। তার ছেলে ওই গুহা থেকে বের হওয়ার পর থেকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। এদিকে সামানটি ওই মূর্তির ভাঙা অংশটুকু হাতে নিয়ে জানতে পারে ক্যান্ডিস এখানে এসেছিল এবং তার ছেলের অসুস্থতার জন্য তাকে দায়ী করছে। তার শিষ্য তাকে বলে সে ক্যান্ডিসের ব্যবহারে অনেক বিরক্ত। সামানটি তাকে বোঝায় এই মুহূর্তে তাদের ছেলেকে তাদের সাহায্য করতে হবে, এটাই সব থেকে বড় কাজ, কারণ তার ছেলে একটি বিপদের মধ্যে রয়েছে। কিন্তু তার শিষ্য তাদেরকে কোনো সাহায্য করতে চাইছিল না। অপরদিকে ফাদার ইলিয়টকে দেখতে আসে। তখন ইলিয়ট ফাদারের সাথে অদ্ভুত আচরণ করতে থাকে এবং তার হাত শক্ত করে চেপে ধরে। ফাদার একটু ভয় পেয়ে যায়। সে হাত ছাড়িয়ে পিছিয়ে আসে। তারপর ফাদার ক্যান্ডিস ও জোয়েলকে সব খুলে বলে তার আচরণ সম্পর্কে। ক্যান্ডিস সব কথা শুনে বলে ওই সামানটি নিশ্চয়ই তার ছেলেকে ব্ল্যাক ম্যাজিক করেছে। এই কথা শুনে জোয়েল কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে মনে করে তার ছেলে কোনো ভাইরাস জনিত রোগে ভুগছে। সে ক্যান্ডিসকে বোঝানোর চেষ্টা করলে ক্যান্ডিস তার কথা শুনতে রাজি হয় না। সে ফাদারকে রিকোয়েস্ট করে একটি এক্সরসিজম করার জন্য। এই কথা শুনে জুয়েল তাকে বলে এতে তার ছেলের আরও ক্ষতি হতে পারে, কিন্তু ক্যান্ডিস বলে এটা তার সন্তান নয়, তাকে দ্রুত এক্সরসিজম করতে বলে। ফাদার জোয়েল ও ক্যান্ডিসের বাসা থেকে বের হয়ে আসার সময় পথে তার ওই সামানটির সাথে দেখা হয়। সামানটি তাকে জিজ্ঞেস করে সে যে স্যুপ খাইয়েছিল তাতে ইলিয়টের কোনো নিরাময় হয়েছে কিনা। ফাদার তখন তাকে জিজ্ঞেস করে তাতে কি কোনো গিনিপেগের মাংস দেওয়া হয়েছিল। সামানটি বলে এমন কোনো কিছুই তাতে দেওয়া হয়নি। তারপর ফাদার সেখান থেকে চলে যাচ্ছিল
তখন পেছন ফিরে সামানটি তাকে বলে, আমি জানি তুমি এক্সোরসিজমের প্ল্যান করছো, তবে এতে কোনো ফল ভালো হবে না, কারণ এখানে তোমাদের ঈশ্বরের কোনো ক্ষমতা কাজ করবে না। এই কথা শুনে ফাদার সেখান থেকে চলে যায়। ফাদার তার বাসায় ঢুকে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তার ক্রাইস্টটি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে রোজা ক্যান্ডিসের বাসায় আসে এবং তাকে শিক্ষকতা করার জন্য ডাক দেয়, কারণ ক্যান্ডিস এই গ্রামের একটি স্কুলে শিক্ষকতা করে এবং এই গ্রামবাসীদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করে থাকে। ঠিক তখনই ফাদার সেখানে উপস্থিত হয়। ফাদার এখানে কেন আসছে এই বিষয়ে কিছু না বলে সে কিছুক্ষণ পরেই তাদের ক্লাস নিতে আসবে। তখন সেখান থেকে রোজা চলে যায় এবং ক্যান্ডিস ফাদারকে ঘরে প্রবেশ করায়। ক্যান্ডিস ও ফাদার ভেতরে প্রবেশ করার পরে জোয়েল ঘর থেকে রাগ করে বের হয়ে যায়, কারণ এতে তার কোনো ইচ্ছা ছিল না। তখন ক্যান্ডিস ফাদারকে ইলিয়টের ঘর দেখিয়ে দেয়। ফাদার প্রথমে ইলিয়টের ঘরে গিয়ে প্রার্থনা করে এবং পবিত্র জল চতুর্দিকে ছিটিয়ে দেয়। তারপর আবার প্রার্থনা করার চেষ্টা করে। তখন ইলিয়টের শরীরে থাকা সেই সুপায়ের এন্টিটি তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। ফাদার আবার প্রার্থনা করা শুরু করে এবং ফাদার ক্রাইস্ট এবং বাইবেল পড়তে শুরু করে। তখন তার শরীরে থাকে এন্টিটি বলে সে নাকি তাদের ঈশ্বরের আগে এই পৃথিবীতে এসেছে, এখানে তাদের ঈশ্বরের কোনো ক্ষমতা কাজ করবে না। যেই কথাটি সামান ফাদারকেও একবার বলেছিল। ফাদার কোনো কথা না শুনে সে দ্রুত বাইবেল পড়তেই থাকে। এক পর্যায়ে ইলিয়ট ভীষণ জোরে চিৎকার করতে থাকে এবং তার পেছনের কাঁচ তার ইশারায় ভেঙে চুরমার হয়ে যায়। ফাদার পিছনে ফিরে দেখে কাঁচটি ভেঙে গেছে। তারপর সামনে তাকাতেই দেখে ইলিয়ট সেখান থেকে গায়েব। তারপর সে আবার পিছু ফিরাতেই দেখে ইলিয়ট তার সামনে দাঁড়িয়ে আছে। তখন ফাদার সেই ক্রাইস্টটি ইলিয়টের কপালে চেপে ধরে। তখন ইলিয়ট ভীষণ চিৎকার করতে থাকে এবং একটা কথা বারবার বলতে থাকে, এখানে তোমাদের ঈশ্বরের কোনো ক্ষমতা কাজ করবে না। এই কথা বলার পরে ইলিয়ট শান্ত হয়ে যায় আর ফাদার বুঝতে পারে তার শরীর থেকে ওই এন্টিটি চলে গিয়েছে। তারপর ফাদার বাইরে এসে ক্যান্ডিসকে জানায় ইলিয়টের শরীর থেকে ওই এন্টিটি চলে গিয়েছে। ক্যান্ডিস তার কাছে জানতে চায় এই এন্টিটিটা আসলে কি, কিন্তু ফাদার বলে সেও জানে না এই এন্টিটিটা কি, তবে সে বলছিল সে নাকি তাদের ঈশ্বরের আগে থেকেই এই পৃথিবীতে এক্সিস্ট করে। তারা কথা বলতে বলতে ওই সামানটি এবং তার শিষ্য নিয়ে হাজির হয়। তখন ফাদার ক্যান্ডিসকে বলে সে তার হয়ে কথা বলবে, সে যেন কথা না বলে। ফাদার ও ক্যান্ডিস তাদের দিকে এগিয়ে যায়। তখন সামানটি একটি গাছ ক্যান্ডিসের হাতে দিতে চায়, কিন্তু ক্যান্ডিস সেটা গ্রহণ করে না। সামানটি বলে এই গাছটি ইলিয়টের ব্যথাকে নিরাময় করবে। ফাদার বলে এসব এখন তার কোনো প্রয়োজন নেই, সে এখন ঠিক আছে। সামানটি বলে ওর শরীরে যেই এন্টিটিটি আছে সেটা এত সহজে থামার নয়। ক্যান্ডিস জানতে চায় ওই জিনিসটি কি। তখন সামানটি বলে ওই এন্টিটির নাম হলো সুপাই। সে ইলিয়টকে বাছাই করেছে এবং তার মাধ্যমেই ওই সুপাই পুরো বিশ্ব শাসন করতে চায়। ক্যান্ডিস সামানটির এসব কথা শুনে তার হাত থেকে গাছটি নেয় এবং তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কারণ তার কথা তার কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না, বরঞ্চ তার উপর উল্টো রাগ হচ্ছিল। তারপর ক্যান্ডিস ও ফাদার সেখান থেকে চলে যায়। এরপর ফাদার যখন তার বাসায় ফিরে আসে তখন সেও ক্যান্ডিসের মতো হাতের মধ্যে একটি বিচ্ছু দেখতে পায়। অপরদিকে ক্যান্ডিস লক্ষ্য করে ইলিয়ট তার বিছানায় নেই। সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ফাদারের মনে হতে থাকে ওই বিচ্ছুটি তার হাতের ভেতর প্রবেশ করেছে, তাই সে তার হাতটাকে বাঁধার চেষ্টা করে। তখনই একটি ভয়ানক মুখোশ পরা এক ব্যক্তিকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তার হাতে একটি চাবুক। তবে এই লোকটিই হলো ইলিয়ট। ইলিয়ট হাতের ইশারায় চাবুকটি নাড়ালে ফাদারের পিঠের উপর গিয়ে পড়ে। এতে ফাদার ভীষণ যন্ত্রণা পেতে শুরু করে। ঠিক তখনই রোজা ফাদারের ঘরে এসে নক করে, কিন্তু ফাদার কোনোভাবে উত্তর নিতে পারছিল না। সেই মুহূর্তে ইলিয়ট ভয়ানকভাবে হামাগুড়ি দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে তার মাস্কটি খুলতে বলে। ইলিয়ট ধীরে ধীরে তার দিকে যখন তাকায় তখন সে আবার সেই ভয়ানকভাবে তার চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। আর এটা দেখার পর ফাদারেরও চোখ দিয়ে একইভাবে রক্ত বের হতে থাকে এবং সে রক্তবমি করতে থাকে। এক পর্যায়ে ফাদার সেখানেই মারা যায়। এদিকে রোজা ঘরে কোনো আওয়াজ না পেয়ে অপর দিক দিয়ে দেখতে যায় যে ঘরের ভেতরে ফাদার আছে কিনা। তখন সে জানালার ভেতর দিয়ে দেখতে পায় ভয়ানকভাবে ফাদারের বডি পড়ে আছে। এটা দেখে রোজা চিৎকার করে ওঠে। অপরদিকে ক্যান্ডিস বাসায় ফিরে দেখতে পায় ইলিয়ট তার বিছানায় শুয়ে আছে। তখন সে তার বিছানার উপর বসে পড়ে এবং সে তাকে জিজ্ঞেস করে সে গত রাতে কোথায় ছিল, কিন্তু ইলিয়ট বলে সে জানে না। তখন ক্যান্ডিস তাকে ওইভাবেই রেখে দরজা বন্ধ করে বেরিয়ে আসে। অন্যদিকে জোয়েল ফাদারের জন্য যখন কবর খুঁড়ছিল তখন পাশ দিয়ে গ্রামবাসীরা হেঁটে যাচ্ছিল। জোয়েল তাদেরকে হ্যালো বললে তারা কোনো উত্তর না দিয়ে তাকে এড়িয়ে চলে যায়।
জুয়েল বুঝতে পারে তার পরিবার সম্পর্কে গ্রামবাসীর কেমন ধারণা জন্মাচ্ছে ধীরে ধীরে। এরপর ফাদারের ফিনারেলের সময় ক্যান্ডিস সবার সামনে ফাদারের ব্যাপারে বলছিল। ঠিক তখনই সে ভিড়ের মধ্যে একটি ভয়ানক পা দেখতে পায়। সে মনে করতে থাকে এটা তার ছেলে এলিয়টের পা। তখনই চার্চের ভেতরে এলিয়টকে ঢুকে যেতে দেখে। সে ওইভাবেই প্রার্থনা রেখে তার পিছু পিছু চলে যায়। এমনকি তার পিছে জোয়েলও চলে যায় তাকে আনতে। ক্যান্ডিস ভেতরে প্রবেশ করেই দেখতে পায় এলিয়ট হাঁটু গেড়ে প্রার্থনা করছে। সে তাকে স্পর্শ করবে, ঠিক তখনই পেছনে একটি ভয়ানক গোংরানোর আওয়াজ শুনতে পায়। সে পিছু ফিরে তাকাতেই দেখে সেখানে কিছুই নেই। তারপর সে আবার এলিয়টকে স্পর্শ করবে, ঠিক তখনই অপর প্রান্ত থেকে ভয়ানকভাবে ক্যান্ডিসের দিকে চিৎকার করতে থাকে। এটা দেখে ক্যান্ডিস ভীষণ ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে জোয়েল চলে আসে। জোয়েল এসে দেখতে পায় সবকিছু স্বাভাবিক, কিন্তু ক্যান্ডিস বুঝতে পারে এখানে স্বাভাবিক কিছুই হচ্ছে না। এদিকে ফিনারেলের দেরি হয়ে যাওয়াতে রোজা নিজে ফিনারেলের কাজটি সম্পন্ন করে। সে ফাদারের জন্য গ্রামবাসীর সবাইকে নিয়ে প্রার্থনা করতে শুরু করে। তখন ক্যান্ডিস চার্চের ভেতরে খুঁজতে থাকে ইলিয়টকে। জোয়েল বুঝতে পারছে না সে কাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু ক্যান্ডিস ইলিয়টকে খুঁজে না পেয়ে সেখান থেকে ইলিয়টের নাম ধরে ডাকতে ডাকতে বেরিয়ে আসে। কিন্তু তাদের দুজনের মধ্যে কেউ খেয়াল করেনি একটি মোমবাতি কাঠের উপর পড়ে গিয়েছে। ক্যান্ডিস যখন ইলিয়টকে ডাকতে ডাকতে বেরিয়ে আসে তখনই তার সাথে ওই সামানটির দেখা হয়ে যায়। সেই সামানটির ব্যাগে ইলিয়টের একটি মোজা দেখতে পায়। সে সেটা নিতে গেলে সামানটি তাকে বাধা দেয়। তখনই সেখানে জোয়েল হাজির হয়। সে জোয়েলকে বলে যে সামানটি তার সন্তানের সাথে নিশ্চয়ই খারাপ কিছু করার চেষ্টা করছে, ওর ব্যাগে ইলিয়টের মোজা কেন? তখন জোয়েল সামানটির কাছে ক্ষমা চায়, কিন্তু সামানটি তাকে অনুরোধ করে তাকে তার ছেলের সাথে দেখা করতে দিতে, কারণ তার ছেলে বিপদের মধ্যে আছে। কিন্তু জোয়েল কোনোভাবেই তাতে রাজি হয় না। সে বলে তার সন্তান ঠিক আছে। তারপরই সে ক্যান্ডিসকে সেখান থেকে নিয়ে যায় এবং সামানটিও অন্য পথে চলে যায়। জোয়েল ক্যান্ডিসের উপর ভীষণ রেগে যায়, কারণ দিনের পর দিন তার পাগলামিটা ভীষণ বেড়ে যাচ্ছে। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জোয়েল ক্যান্ডিসের উপর রাগ করে চার্চের দিকে ফিরে আসছিল, কারণ ফাদারের ফিনারেলটা কমপ্লিট করতে হবে। তখনই সে ধোঁয়া উঠতে দেখে। সেই ধোঁয়াটা ক্যান্ডিসও দেখতে পায়। তারা এক দৌড়ে এসে দেখে চার্চের ভেতরে আগুন লেগে গেছে, যেটা ক্যান্ডিসের ভুলের কারণে মোমবাতি পড়ে গিয়েছিল, আর সেখান থেকেই চার্চের ভেতরে আগুন লেগে যায়। জোয়েল ও ক্যান্ডিস দৌড়ে আসে সেদিকে। ততক্ষণে গ্রামবাসীরা নেভানোর চেষ্টা করছে পানি দিয়ে, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। চার্চ সেখানে পুড়ে ছারখার হয়ে যায়। এতে ক্যান্ডিস ও জোয়েল ভীষণ ভেঙে পড়ে, কারণ তাদের কারণেই আজকে এই চার্চটি পুড়ে ধ্বংস হয়ে যেতে হলো। ক্যান্ডিস প্রচণ্ড রাগ নিয়ে ঘরে এসে দেখে ইলিয়ট রাউল ও টমাসের সাথে খেলছে। সে জিজ্ঞেস করে সে চার্চের ভেতরে কি করেছে, সে কেন চার্চে গিয়েছিল। ইলিয়ট বলে সে তো সারাদিন ঘরের ভেতরেই রয়েছে, সে তো বের হয়নি। ক্যান্ডিস এবার কি উত্তর দেবে কিছুই বুঝে পাচ্ছে না। সে বলে চার্চ পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। তখন ইলিয়ট, রাউল ও টমাস দৌড়ে বের হয়ে যায় সেই চার্চটি দেখার জন্য। রাতের বেলা জোয়েল যখন ঘরে ফিরে আসে তখন সে দেখতে পায় সোফার উপর ক্যান্ডিস শুয়ে আছে। সে তার রুমে ঢুকতেই হঠাৎ কিচেন রুম থেকে একটি গোংরানোর আওয়াজ শুনতে পায়। সে সেটা ফলো করে কিচেন রুমে গিয়ে দেখে কারেন্ট নেই। সে তবু সেই অন্ধকারের মধ্যে খুঁজতে থাকে। হঠাৎ সে টেবিলের উপর একটি চামচ পড়ে থাকতে দেখে এবং চামচ থেকে অদ্ভুতভাবে বুদবুদ বের হচ্ছিল। সে সেটার দিকে লক্ষ্য করতেই পেছন থেকে ইলিয়ট ভয়ানকভাবে তার সামনে হাজির হয় এবং ইলিয়টকে ওইভাবে দেখে জোয়েলের হাঁপানি শুরু হয়ে যায়। তখন ধীরে ধীরে ইলিয়ট হাঁটতে হাঁটতে তার সামনে এসে দাঁড়ায় এবং ইনহেলার বের করে তার সামনে ধরে। জোয়েল সাহস করে সেই ইনহেলারটি হাতে নেয় এবং মুখ খুলতে দেখতে পায় সেটা ইনহেলার নয়, একটি ক্রাইস্ট। সে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে এবং জোয়েল তার হাতের ভেতরে যন্ত্রণা অনুভব করে। জোয়েল তার হাত বের করে দেখে কালো কিছুতে তার শরীরে ছেয়ে যাচ্ছে। তারপর সামনে তাকাতেই দেখে ইলিয়ট সেখানে নেই। সে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ায় এবং চারদিকে ইলিয়টকে খুঁজতে থাকে। তখনই ভয়ানকভাবে ইলিয়ট তার পেছনে চিৎকার করে ওঠে এবং জোয়েল সামনের দিকে ছিটকে পড়ে যায়। আর সেই শব্দে ক্যান্ডিসের ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি ছুটে এসে দেখে জোয়েল আহত হয়ে পড়ে আছে এবং কিচেন রুমে রক্ত ছেয়ে গেছে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখনই তার সামনে ইলিয়ট এসে হাজির হয় এবং সে মাথা ঘুরে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে আরও জোরে চিৎকার করতে থাকে। পরদিন সকালে দেখা যায় জোয়েল একদম নির্বাক হয়ে গেছে। সে আর কোনো কথা বলতে পারে না, সে শুধু সামনের দিকে চেয়ে থাকে। ক্যান্ডিস জোয়েলকে ওইভাবে রেখে সোজা রোজার কাছে চলে যায়। তারপর
সে তার কাছে জানতে চায় সেদিন সামান একটি এনডিটির কথা বলেছিল যার নাম সুপাই। এই সুপাইটি আসলে কে? কিন্তু রোজা বলে সে সুপাইয়ের ব্যাপারে কিছুই জানে না। রোজা সেই চাবুকটি দেখে বলে, তোমরা নিশ্চয়ই ঈশ্বরের সাথে ভালো কিছু করছো না, তা না হলে এই চাবুকটি দ্বারা ফাদারের কখনোই মৃত্যু হতো না। তোমরা এমন কিছু করেছো যার কারণে ফাদার নিজে নিজে আত্মহত্যা করেছে। আসলে রোজা এখন পর্যন্ত জানে না ফাদারের মৃত্যু কিভাবে হয়েছে। রোজা যখন এরকম কড়া কথা বলছিল তখন ক্যান্ডিস ভীষণ রেগে যায় এবং তাকে একটি থাপ্পড় দেয়। তখন রোজা রেগে গিয়ে বলে, আগামীকালকের মধ্যেই তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। এই কথা শুনে ক্যান্ডিস ভীষণ কষ্ট পেয়ে চলে আসে এবং ওই শুভ্র পাহাড়ের সামনে বসে কাঁদছিল এবং ভাবছিল সে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে। তখন তার ওই সামানটির কথা মনে পড়ে। সে আর এক মুহূর্ত দেরি না করে ইলিয়টকে নিয়ে ওই সামানটির বাসার দিকে রওনা হয়। পথে ইলিয়ট তাকে বারবার জিজ্ঞেস করছিল তারা কোথায় যাচ্ছে, কিন্তু ক্যান্ডিস তাকে কোনো উত্তর না দিয়ে সোজা তার সাথে আসতে বলে। এরপর তারা ওই সামানটির বাসায় পৌঁছে যায়। ইলিয়ট সামানটির বাসা দেখে ভয় পেয়ে যায়। সে বলে সে ওই সামানটির কাছে যেতে চায় না, কিন্তু ক্যান্ডিস তাকে অনুরোধ করে আসতে। সেই মুহূর্তে ভেতর থেকে ওই সামানটি বেরিয়ে আসে। তারপর ক্যান্ডিস তাকে আবার জিজ্ঞেস করে সে তার সন্তানের সাথে কি এমন করেছে, কিন্তু সামানটি জানায় সে এমন কিছুই করেনি। তখন ক্যান্ডিস জানতে চায় সুপাই কে। তখন সামানটি উত্তর দেয়, সুপাই হলো একটি মৃত্যুর দেবতা। সে তোমার ছেলেকে পছন্দ করেছে, সে তাকে নিয়ে যেতে চায়। এই কথা শোনার পর ক্যান্ডিস ভীষণ ভেঙে পড়ে। তখনই পেছন থেকে ওই সামানটির শিষ্য ইলিয়টকে শক্ত করে চেপে ধরে। ইলিয়ট তার মাকে বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু ক্যান্ডিস তার হৃদয়টাকে শক্ত করে ওই সামানটিকে পারমিশন দিয়ে দেয় তাদের রিচুয়াল শুরু করার জন্য। সামানটি প্রথমেই ইলিয়টকে অজ্ঞান করে নেয়। তারপর ইলিয়টকে নিয়ে সেই গুহায় সবাই যায়। তখন ওই সামানটির শিষ্য বলে সুপাইকে কখনো হারানো সম্ভব নয়, তবে সুপাই যদি কোনো অফার করে থাকে তাহলে সেই অফারটি অ্যাকসেপ্ট করে নিতে হবে। এই জন্য তারা সুপাইয়ের জন্য বেশ কিছু গিনিপিগ রেখেছে। ফলে তারা তার অফারের মধ্যে এই গিনিপিগকে ঢুকাবে যেন সুপাই এই গিনিপিগের বিনিময়ে তোমার সন্তানকে ছেড়ে দেয়। এরপর সামানটি ইলিয়টের ঘুম ভাঙায় এবং তাকে প্রশ্ন করে সে ফাদারকে হত্যা করেছে কিনা, কিন্তু ইলিয়ট বলে সে ফাদারকে হত্যা করেনি। তখন সামানটি তার গায়ে পবিত্র জল ছুঁড়ে মারে। এর ফলে সে শয়তানের রূপে আবার হাজির হয়। তখন সে স্বীকার করে সে ফাদারকে সহ আরও বেশ কয়েকজনকে হত্যা করেছে। তারপর সামানটি ওই বিশেষ স্যুপটি পান করে, এমনকি তার শিষ্য ক্যান্ডিসকেও ওই স্যুপটি পান করায় তার সন্তানের উদ্দেশ্যে। রিচুয়ালের মাঝখানে ইলিয়ট নিজের হাতের বাঁধন ছিঁড়ে ফেলে এবং ভয়ানকভাবে চিৎকার করতে থাকে। তখন সামানটিও তার মতো করে একইভাবে চিৎকার করে। ঠিক তখনই সামানটির মুখ থেকে একটা আলো বের হয়, আর সাথে সাথে ক্যান্ডিস ও ইলিয়ট একটা আলাদা জায়গায় চলে যায়। তখন ক্যান্ডিস তার ছেলেকে ভিক্ষা চায়, কিন্তু সুপাই কিছুতেই তার ছেলেকে দিতে রাজি হয় না। সেই মুহূর্তে সামানটি তার মাথা চেপে ধরে তাকে রিলিজ করে দিতে বলে। তখনই তারা সবাই সেই চার্চের ভিতরে হাজির হয়। সামান ও ইলিয়ট আবার কথা বলতে শুরু করে, এমনকি তারা সেখান থেকে আবার একইভাবে সেই শুভ্র ধূসর বরফের পাহাড়ের নিচে এসে হাজির হয়। সুপাই অনেকটা দুর্বল হয়ে পড়ে। তখন সামান ও ক্যান্ডিস এসে আবার সেই সুপাইয়ের কাছ থেকে তার ছেলেকে ফেরত চায়, কিন্তু সুপাই কিছুতেই তার ছেলেকে দিতে রাজি হয় না। সেখানে তাদের তিনজনের একটা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এভাবে ধস্তাধস্তি চলার পর তারা আবার সেই গুহার ভেতরে চলে আসে এবং তারা তিনজনই অজ্ঞান হয়ে যায়। সামানটির শিষ্য তাদেরকে জাগিয়ে তোলার পর ক্যান্ডিস লক্ষ্য করে সেই গিনিপিগগুলো একটিও জীবিত নেই এবং তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা ধরে নিয়েছে তার ছেলে হয়তো মুক্ত হয়ে গেছে সুপাইয়ের হাত থেকে। তখনই দেখা যায় সেই সুপাই সামানটির শরীরে প্রবেশ করেছে এবং সামানটির হাত দিয়েই তার শিষ্যকে পাথর দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলে। এর মধ্যেই সামানটির একটু স্বাভাবিক জ্ঞান আসলে সে ক্যান্ডিসকে বলে সুপাই অনেক শক্তিশালী, তাকে হারানো সম্ভব নয়। সে ক্যান্ডিসের কাছে ক্ষমা চেয়ে নিজেই নিজের জীবন শেষ করে দেয়। ঠিক তার কিছুক্ষণ পরেই আবার সুপাই ইলিয়টের শরীরে জেগে ওঠে। ক্যান্ডিস প্রচণ্ড ভয়ে তার কাছ থেকে সরে আসে। তখন ইলিয়ট সেই পাথরটি হাতে নিয়ে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। ক্যান্ডিস তাকে বলে তার জীবনের বিনিময়ে হলেও তার সন্তানকে ছেড়ে দিতে বলে, কিন্তু সুপাই বলে এখন তোমাদের ঈশ্বর কোথায়? ক্যান্ডিস আবার বলে আমাকে নিয়ে নাও, তবু আমার সন্তানকে ছেড়ে দাও। সুপাই বলে সে একটি বীজ চায় যেন সে ধীরে ধীরে বড় হতে পারে।
তার মানে সে একটি শিশু চাচ্ছে, যার বিনিময়ে সে ইলিয়টকে ছেড়ে দেবে। তখন ইলিয়টের সেই প্লেনটি দেখে ক্যান্ডিসের মনে পড়ে যায় রাউল ও টমাসের কথা। সে বলে এর বিনিময়ে সে একটি শিশুকে দিতে পারবে, তবে তাকে কথা দিতে হবে সে তার ছেলের শরীর ছেড়ে দেবে। তখন সুপাই রাজি হয়ে যায়। ক্যান্ডিস গুহা থেকে বেরিয়েই দেখে টমাস ও রাহুল লুকোচুরি খেলছে। সে টমাসকে বলে সে লুকানোর জন্য একটি ভালো জায়গা চেনে। এই বলে সে টমাসকে ওই গুহার ভেতরে নিয়ে যায়। আর এর কিছুক্ষণ পরই টমাসের একটি ভীষণ চিৎকার শুনতে পায় রাউল। রাউল ছুটে এসে দেখে টমাস ভয়ানক ভঙ্গিমায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আর এদিকে ক্যান্ডিস তার ছেলে ও স্বামীকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তখন দেখা যায় ক্যান্ডিসের গলায় যিশু ক্রাইস্টের যেই চেনটি ছিল সেটা আর নেই। তার মানে দাঁড়াচ্ছে ক্যান্ডিস এখন ধর্ম থেকে সম্পূর্ণ বের হয়ে গেল, কারণ সে সুপাই নামের শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো আজকের গল্পটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে এই গল্পের শেষ দৃশ্যটা আমাকে ভীষণ চিন্তার মধ্যে ফেলেছে। সেই সাথে একটি মেসেজ দেয় যে একজন মানুষ তার সন্তান এবং পরিবারের জন্য কতটা ভয়ানক ডিসিশন পর্যন্ত নিতে পারে। আল্লাহ আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুক, আমিন।